কথামালায় আজ শুনছেন অমিয়ভূষণ মজুমদারের লেখা দুলারহীনের উপকথার দ্বিতীয় এবং শেষ খণ্ড। বাড়ি থেকে রাগ করে এসেছো নাকি? বাপ ভাই বিয়ে দেয় না বলে? না, নিজেই আমি বিয়ে করতে বেরিয়েছি। সাবাস, আমার সঙ্গে করবে? আমি টাকা চাই, অন্তত 4-20 তো বটেই। ভাইকে টাকা দিব আমি। 4-20? বেশ, তাই হবে। আমার সঙ্গে বিয়ের পরে ভাইকে টাকা দিতে ইচ্ছে হয় দেখা যাবে। না, টাকাটা আগে দিতে হবে। ও, খুব দাম বাড়াতে পারো। যা হোক, আগে দেখি কত দাম হতে পারে। এই বলে দুলহারিনের আঁচলের এক প্রান্ত চেপে ধরল লোকটি। কিছুক্ষণ থেকেই দুলহারিনের মাথায় একটা কষ্ট হচ্ছিল। একটা গোটা দিনের রোদ গেছে মাথার উপর দিয়ে। তবু জেদ করে লোকটির সঙ্গে কথা বলতে গিয়ে তার চোখের পিছনে ক্লান্ত মস্তিষ্কে যে ধোঁয়াটে ঝাপটা পড়েছিল, তার চাহনিতে সেটাই বিবশ তন্ময়তার মিথ্যা রূপ নিয়েছিল। বোধহয় সেটাই লোকটির এত আকর্ষণ। কিন্তু কাঁধের কাছে আঁচলটায় টান পড়তেই দুলহারিনের পা দুখানা বিবশ হলো। সে লোকটির গায়ের উপর পড়ে গেল আর সেখান থেকে মাটিতে। তখন তার কষ বেয়ে ফেনাও গড়াতে লাগলো। যখন ঘুম ভাঙল দুলহারিনের সম্বিত ফেরার সময়, তাই মনে হলো তার তখন মাঝরাত। চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার। লোকটির কথা মনে পড়তেই সে শিউরে উঠে সরে বসল। কিন্তু লোকজন দূরের কথা, ধারের কাছে বোধহয় পোকা মাকড়ও নেই, নতুবা ঝিঝিটা অন্তত ডাকত। আর বহু দূর থেকে কিসের একটা অদ্ভুত অর্থহীন শব্দহীন শব্দ আসছে। ভয়ে দুলহারিনের নিঃশ্বাস বড় বড় হয়ে পড়ছে। অবশেষে সেটা চাপা কান্নায় পরিণত হলো। কাঁদতে কাঁদতে মনে হলো, যেদিন বাপ মা চলে যায় সেদিনও এমনিভাবে সে কেঁদেছিল। কিন্তু তখন শক্ত পৃথিবীর বদলে বুকের কাছে সে দৃঢ়তা অনুভব করেনি। সেটা প্রায় শিশু ভুবনের ধুলোমলিন মুখখানা। নিঃশেষ শূন্যে বুকে বোধহয় বেশিক্ষণ কাঁদাও যায় না। সেই ভুবনের মঙ্গলের জন্যই আজ সে পথে বেরিয়েছে। চাঁদ উঠল। সেই আলোয় অশ্রু ভরাক্রান্ত চোখে দুলহারিন দেখল সে কাশবনের মাঝে পড়ে আছে। লম্বা লম্বা ছায়া সজীব হয়ে দুলছে চারিদিকে। রাত্রির শব্দহীন ভাষা এবার প্রত্যক্ষ হয়ে উঠল। খ্যাক খ্যাক করে হেসে উঠল যেন। হুড়ার। কিন্তু দুলহারিন ভয় পাবে না। ঠোঁট ফুলে ফুলে উঠছে। তবু চোখের জল মুছে সে সোজাসুজি দেখতে চেষ্টা করল। যদি হুড়ারি হয় হোক, বাধা দেবে না, পালাবে না, সর্বাঙ্গ আঁচল দিয়ে ঢেকে গলাটা বাড়িয়ে দেবে। হুড়ারদের তো আঁচলের উপরে লোভ নেই। যদি খুবলে খুবলে খায়, ততক্ষণ দেহের দুর্গতি দেখার জন্য প্রাণ থাকবে না। গলাটা সব প্রাণীর সবচাইতে দুর্বল অংশ শরীরের। হঠাৎ ফুকনার কথা মনে পড়ল। আর একবার তার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। আর রান্না করে রেখে আসেনি সে। ক্ষেতির কাজ করে ফিরলে বড় ক্ষুধা পায় বেটা ছেলেদের। তখন মুখের সামনে খাবার না পেলে রাগই হয় পুরুষের। কিন্তু তারপর সে হয়তো দুলহারিনকে খুঁজতে এ পথেই আসবে। হয়তো এখনও খুঁজে বেড়াচ্ছে তাকে। আর যেমন লোক হয়তো সঙ্গে একটা লাঠি পর্যন্ত আনেনি। আর দেখো, তেমনি ভয় এদিকে হুড়ারের, এই দুশ্মনের বুজ্জ নিরস্ত্র ভূক্ষণ।
চোখের জলে মজ্জিত হয়ে আবার সে লুটিয়ে পড়ল। হা ভগবান, হা ভগবান, সে নিজেই তো ভূকনের মৃত্যুর কারণ। ভূকন ঘরে ফিরে প্রথমে ভাবল দুলহারিন অবেলায় জল আনতে গেছে। রাগ হতে লাগলো তার। প্রতীক্ষার সময় যত দীর্ঘ হলো, সন্ধ্যা যখন গড়িয়ে গেল, তখন সে কুড়ের ভিতরে দুম দুম করে পা ফেলে বেড়াতে লাগলো। রাত যখন প্রথম প্রহর, তখন সে ভাবল ঠিক তাই হয়েছে। ও গিয়েছে নিজের শাদি ঠিক করতে। আমি কি বলেছিলাম? ডাক্তারের টাকা আমি শোধ করতে পারবো না। কিনো বাপু, আমি কি বলেছিলাম? ডাক্তারের টাকা আমি শোধ করতে পারবো না। তুমি শোধ করে শাদি করে না খেয়ে আছি তো, যদি দেখতে না এলে তবে তোমার টাকা নিয়ে এসো, দেখবে মাথা কোথায় রাখো। কিছুক্ষণ পরে নিজের মাদুরখানা ঝেড়ে বুঝে ঠিক করে নিয়ে শুতে গিয়ে সে ভাবল, আসলে ওসব কিচ্ছু লয়, তোমার নিজেরই শাদি করার ইচ্ছা। একা একা ভালো লাগছিল না আর। আমি তোমাকে কখন বলেছি দুলহারিন আমি বউ চাই? মনে হবে না কেন? সব পুরুষেরই মনে হয়। তাকে জলের ধারে দেখে আমিও এগিয়ে জলের ধারে দাঁড়িয়েছিলাম। সেও হেসে রাগ করে কথা বলছিল, কিন্তু আমি তো জানি বাপ ভাইয়ের মিল কত আছে। 2-20 টাকার কমে তারা রাজি হবে না। আমি হাত জোর করে বলেছিলাম মাপ কিজিয়ে, কিন্তু তার কোনো কথা সে শুনেনি। বেশ তো গিয়েছে, তোমার ভালো হোক। প্রায় মাঝরাতে অনিদ্রিত ভূকন ঝিঝির ডাক শুনতে শুনতে চমকে উঠল। সেই নীরব রাত্রির রহস্যময় ভাষা। চকিতে সে উঠে দাঁড়ালো। দুলহারিন যদি অন্ধকারে আশ্রয় না পেয়ে থাকে। আর কিছু ভাবার সময় পেল না ভূকন। দরজার ঝাঁপ ভেঙে কোনো রকমের রাস্তায় পড়ে অন্ধকারে ছুটতে লাগলো সে। দুলহারিন! দুজনের দেখা হলো সংযোগ হারানোর দ্বিতীয় দিনের দুপুরবেলায়। দুলহারিন তখন ক্লান্ত দেহে, তার চাইতেও ক্লান্ত মন নিয়ে বাড়ি ফিরবার পথ ধরেছে। চোখ মুখ বসে গেছে, তামাটে চুলগুলো উঠছে বাতাসে। দুলহারিন বলল, তুই এলি কি নেই আবার? আমি তো ঘুরেই ফিরছিলাম। ভূকনের মুখে 2000 দাঁত হো হো করে হেসে উঠল। ইলাম ইমনে। সামনে একটা খাল, নদীর মতো তাতে স্রোত। সেটাকে পাশে করে কিছু দূর গেলে একটা গ্রাম। যখন ধুলো উঠছে তখন সেখানে একটা গোয়ালার দোকান চোখে পড়েছে। ওখানে যা হোক কিছু একটা খাবার পাওয়া যেতে পারে। ভূকন বলল, তুই স্নান করে নে, চেহারা খুব খারাপ দেখাচ্ছে। দুলহারিনেরও খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু ইতস্তত করতে হলো তাকে। ভূকন বলল, ক্রুশের মধ্যে কোনো লোক নাই। তীরে শাড়ি রেখে তখন দুলহারিন জলে ঝাঁপিয়ে পড়ল পানকৌড়ির মতো। ব্যাস ব্যাস, আর গিলে ডুবে যাবি। ডুব দেওয়ার ভঙ্গিতেই তবু আরও একটু সাঁতার কাটে ভূকনকে ভয় দেখিয়ে তারপর দুলহারিন উঠল। তীরে দাঁড়িয়ে দুহাত জোড়া করে চুলের চট ছেড়ে ফেলতে ফেলতে ভূকনেরকে পাঠালো স্নান করতে। স্নান শেষে তুলে উঠে পাশাপাশি হাঁটতে লাগলো দুলহারিন আর ভূকন। দুলহারিন বলল, যদি ডুবে যেতাম? আমিও ডুবে মরতাম। দুলহারিন হাত বাড়িয়ে ভূকনের হাতখানা হাতে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। গায়ের দোকানে তারা ভাইসা দহি পেল আর মাকাইয়ের খই। একটা গাছতলায় বসে যত না খাওয়া তার চাইতে বেশি কোলাহল করে তারা আহার পর্ব সমাধা করল।
গাছতলায় হাত পা ছড়িয়ে বসে ভূকন প্রশ্ন করল, দুলারি, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না বল? না। রোদের ঝাঁজ কমে এলো, ঝিরঝির হাওয়ায় পথ চলতে শুরু করলো তারা। এত হালকা মন তারা বহুদিন অনুভব করেনি। ক্লান্তি নেই, শ্রান্তি নেই, যেন শখ করে দুজনে বেড়াতে বেরিয়েছে। কয়েক পা গিয়ে ভুবন বলল, দুলারি, এখন যদি কোনো মোবাইলের দোকান পেতাম। তুই তো নেশা করিস লাই, তবে ও কথা বলছিস কেনে? কিছুতেই যেন ফুর্তিটা ধরছে না। নিজেদের গ্রামে পৌঁছানোর আগে সন্ধ্যার আগেকার বাদামি আলোয় কাশের বড় বড় ঝোপে ভরা মাঠে তারা এসে পৌঁছল। দিনের বেলায় ভয়সা থাকে, ভয়সা নিয়ে রাখালরা এখন ফিরে গেছে। ছোটবেলায় যখন দুলহারিন ভয়সা তাড়ানো ছাড়া আরও কোনো কাজ পারত না, তখন এখানে একটা ভারী মজার ব্যাপার হতো। ভূকন যখন ডাকতে আসতো তখন লুকিয়ে বেড়াতো এ ঝোপ থেকে ও ঝোপ, ঝোপের আড়ালে আড়ালে, আর মাঝে মাঝে কুই করে সাড়া দিত। মাঠটা পার হতে হলে ঝিকমিকিয়ে হেসে দুলহারিন বলল, আমি যদি এখানে লুকিয়ে থাকি, খুঁজে বার করতে পারিস? না, পারি না। এখন তেমনি ছোটু আছি, হোঁচট খেয়ে যাব। দুলহারিনের কয়েক পা আগে চলছিল, হঠাৎ ধা করে লুকিয়ে পড়ল। ভূকন মনে মনে হাসল, ছোটবেলায় খেলতাম। এই মনে করলেই কি আর তেমন খেলা হয়? এখন সে হাত বাড়ালেই ঝোপের এপার থেকে ওপারে ঘাস সরিয়ে দুলহারিনকে দেখতে পাবে। কিন্তু দুলহারিন ভারী সুন্দর লুকোতে পারে, আর তার পায়ের গোড়ালি যেন ধনুকের ছিলার তৈরি। একটি ঝোপের আড়ালে তার সাড়া পেয়ে তার কাছে গিয়ে দেখল। তার কাছে যখন গেল, সে ততক্ষণ অন্য একটি গাছে সরে গেছে। তার শাড়ির একটুখানি দেখা যাচ্ছে। সেখানে যেতে দুলহারিন উদাও। 2-3 বার চেষ্টায় এবার ভূকন দুলহারিনকে ছুঁতে পারল। নে, এবার চল। ভূকন ভেবেছিল খেলা শেষ হয়েছে, কিন্তু দুলহারিন আবার অদৃশ্য হয়ে গেল হাসতে হাসতে। খেলাটা বাল্যের মতো দুর্গম হয়ে উঠেছিল। ইতিমধ্যে একবার দুলহারিনকে সে 2 হাতে চেপে ধরেছিল বুকের উপর, কিন্তু হাতের ফাঁক গলিয়ে দুলহারিন আবার লুকিয়ে পড়ল। খেলার উত্তেজনায় ভূকনও ছুটতে শুরু করল। কি একরকম ঘাস পায়ের তলায় দলে দলে যাচ্ছে, একটা সুঘ্রাণ উঠছে। কি একটা উত্তপ বিচ্ছুরণ শেষ হচ্ছে। সেই শুকনো খটখটে ঘাসের বাদামি আলোয় এইমাত্র ভূকন ছোটবেলার পাকড়ানোর কায়দায় পাকড়ে ধরেছিল দুলহারিনকে, কিন্তু এবারও রাখতে পারল না। দুলহারিন হাত ছাড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে পালালো। তারপর হাসতে হাসতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে আতপ্ত ঘাসের উপর শুয়ে পড়ল। দুলহারিন ছোটবেলার ভঙ্গিতে শুয়ে আছে, যেমন করে ছোটবেলায় বলতো, আমি মরে গেছি। উরু দুটে প্রসারিত, অর্ধ মিলিত দৃষ্টি, ঈষৎ মুক্ত ঠোঁট, বুক কাঁপছে থরথর করে। কিন্তু দুলহারিন ধরফর করে উঠে বসল। বল নিয়ে লুপতে লুপতে যদি হঠাৎ সেটা কুয়োয় পড়ে যায়, তখন সেই কুয়োর চারিদিকে ঘুরে ঘুরে কুয়োর অন্ধকার মনে নিয়ে যেমন করে ফিরে যায় খেলুড়েরা, তেমনি মন নিয়ে ফিরে চলল ভূকন আর দুলহারিন। দুলহারিন একবার বলল, ভূকন, পিছিয়ে পড়ছিস। কিন্তু সেটা যেন ভাষা নয়, ভাষার খোলস শুধু। ভূকন মুখ নিচু করে থাকে, কথা বলে না। দুলহারিন ভাবে, কখনো কপালে হাত রেখে। একদিন খুব সাহস করে দুলহারিন ভাবল, ভগবানের সামনে দাঁড়িয়ে সে বলবে, ভূকন আর কোনো দোষ লাই। বয়সে সেই বড়,
আর এই কথা বলে যদি ভূকনের মুখ দেখতে না পারে মরবে সে। মরা যত সহজ বলা তত নয়। ভগবানকে যদি বলা হয়, মানুষকে নয়। দুলারিন রান্না করতে করতে ভূকনের পিঠের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আহা, সংকোচ যেন ভেঙে পড়ছে। সে ভাবে, তোর জন্যে আমি কি না করেছি। ছোটবেলায় একবার আগুনের মধ্যে গুলি ফেলে দিয়ে তুই কেঁদে উঠেছিলি, আর তোর সেই গুলি খুঁজতে গিয়ে জ্বলন্ত অঙ্গার সরিয়েছিলাম। দাগটা ছিল বেশ কিছুদিন। তাও কি তোর মনে নেই? এক সময় দুলারিনের চিন্তার পথ বদলালো। চিন্তায় সাহস আগে ছিল না, একদম নয়। কিন্তু স্নেহের করুণ রকে মজ্জিত হয়ে সে সাহসও হয়ে উঠত করুণ। সমস্যাগুলোয় একদিন জীর্ণ বাঁশের মতো তুচ্ছ মনে হলো। নিজেকে অসীম ক্ষমতার উৎস বলে অনুধাবন করল সে। সাহসে এত প্রাণ, এত পূর্ণতা এ কে জানত? এতদিন পথে পথে ঘুরে আজ তবে পথ দেখা গেল। আবার সেই স্নেহগুলো ফিরে আসতে লাগলো। অনাস্বাদিত এক আস্বাদ বর্ণাঢ্য হয়ে যায়। দুঃসাহসী হওয়ার জন্য ভিতর ভিতর প্রেরণা এলো তার। সন্ধ্যের পর ভূকন ফিরে এলো তেমনি গম্ভীর মুখে। পায়ের শব্দে দুলারিনের স্নায়ুগুলো রিন রিন করে উঠল। নাগরদোলার পাক খাওয়ার পর যখন মাটিতে নামে তখন যেমন পৃথিবী অপরিচিতের মতো টলমল করতে থাকে, তেমনি হলো দুলারিনের। দুলারিন ভূকনের কাছে গিয়ে দাঁড়ালো। বুখানিয়া। তখন অবাক হয়ে গেল ভূকন। রুক্ষ চুলগুলি ভিজে ভিজে পাট পাট করা, বোধহয় তেল জাতীয় কিছু দিয়ে বাঁধা। পরনে লাল সেই শাড়ি, কপালে কালির টিপ, আর চোখ, সে চোখ কোনোদিন দেখেনি ভূকন। অনুচ্চারিত হাসির মতো তেমনি আভাযুক্ত কিছু দুলারিনের সারা মুখ ছড়িয়ে পড়ল, মুখে বসন্তের দাশগুলি অস্পষ্ট করে। ভূকনের মনে হলো প্রবল একটা আক্ষেপ বোধহয় আসছে তার সারা দেহে। ভূকন নিরুদ্ধ গলায় মৃদু গর্জন করে উঠল। দুলারিন একটা হাত রাখল ভূকনের কাঁধে। ভূকন দু হাতে সবটুকু জোর দিয়ে দুলারিনের হাতখানা ছুঁড়ে ফেলে দিল, যা কোনোদিন সে কল্পনাও করেনি। তেমনি করে দুলারিনের আঁত খোলা ঠোঁটের উপর প্রচণ্ড একটা চড় মারল সে। আঘাত একটা দেওয়ার জন্যই মন যেমন উন্মুখ হয়ে উঠেছিল, একটা কিছুর প্রাবল্য দরকার, এই সেই অনুভব করেছে। এই সে অনুভব করছে এ কয়েকটি দিনের প্রতিটি ক্ষণ। কিন্তু পরক্ষণে তার মনে হলো, আহা, এ কী করল সে? দুলারিন, বহিন, পৃথিবীতে কে আছে তার দুলারিন ছাড়া? আর যে দুলারিন নাকি তার মুখ চেয়ে তারই আশ্রয়ে থাকে, এত কোমল, এত দয়াবতী। ছোটবেলায় দুজনে একজনকে বাবা মারলে অন্যজন তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তেমনি হলো। ভূকন কেঁদে কেঁদে হেঁচকি তোলার মতন করে বলল, আর কখনো তোকে মারবো না, এই প্রথম, এই শেষ। দুলারিন, দুলারিন বহিন আমার। দুলারিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মেরে লাল, মেরে বুখানিয়া ভাইয়া। অনেকক্ষণ কেঁদে মনের নিরুদ্ধ পীড়াগুলিকে ধুয়ে মুছে দুজনে নিজের নিজের চাটাইয়ে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল ভুবনের। ঠিক যা মনে করেছিল তাই। এই ভাবল সে, বাবা মরলে তারপর কয়েকদিন খুব কাজে মন হতো দুলারিনের। ভোর থাকতে উঠে কাজে লেগে যেত। আজ বোধহয় তাই করছে, জল আনতে গেছে। ভূকন ভাবল, কি বোকা মেয়ে রে। অনেক বেলা হলেও যখন দুলারিন ফিরল না, তখন ভয় হলো ভূকনের। সে খুঁজতে বাড়ল, কিন্তু
সবসময় খুঁজে বার করা সহজ নয়। কয়েকদিন স্নানাহার ত্যাগ করে খুঁজেও দুলারিনকে সে পেল না। ফুকন বরং বুঝতে পারল এগুলোকে বর্জন করলে খোঁজার পরিশ্রমও বাদ দিতে হবে। তখন সে স্নানাহারের দিকে নজর দিত। হাতের পয়সা কয়েকটি একসময় ফুরিয়ে গেল। ততদিন সে বহু দূর এসে পড়েছে। গায়ে ফিরে গিয়ে ক্ষেতির কাজ করে আবার হাতে পয়সা করে বেরোতে গেলে দুলারিনকে বোধ হয় আর কোনো দিনই পাওয়া যাবে না। তখন সে পথ চলতে চলতে কাজ শুরু করল। যখন যে গ্রামে গিয়ে পৌঁছয় সেই গ্রামে ক্ষেতির কাজে যা কিছু পায় তাই করে। কাজ ফুরিয়ে গেলে চলতে শুরু করে। একবার খুব বিপদে পড়েছিল। এক চায়ের বাগানে কাজ করতে গিয়ে 3 বছর এক নাগাড়ে খাটতে হয়েছিল। পথ চলার উপায় ছিল না। ভূকনের ধারণা সেই সময় দুলারিন সব চাইতে বেশি দূরে পড়ে গিয়েছে। তাকে একজন মরুরি বলেছে দুলারিন যে বছর হারিয়ে যায় সেবার প্রায় 2-3 হাজার মেয়ে পুরুষ নাকি মরিশাস দ্বীপে কাজ করতে গিয়েছিল। ভূকনের ইচ্ছা সে একবার মরিশাস দ্বীপটি খুঁজে আসবে। আসল ব্যাপার ঠিক এরকম নয়। দুলারিন পথে বেরিয়ে এক বুড়োর দেখা পেল। বুড়ো তাকে প্রশ্ন করতেই দুলারিন কেঁদে ফেলে তাকে বলল তার ভাইকে সুখী করার জন্য পথে বেরিয়েছে। কি করলে সে সুখী হয় বিটিয়া? যদি অন্তত 60-70 টাকা দিতে পারো তাকে। আচ্ছা, তুই আমার গরু বাছুর তবদিদ কর, দুধ বেচ, আমি টাকা ধীরে ধীরে দিয়ে দেব। সেই বুড়োর কাছে থাকতে থাকতে বুড়োর ছেলে একদিন কেড়ে নিল দুলারিনকে। বুড়ো খুব হুঁশিয়ার। সে ছেলে বলে রেয়াত করল না। টাকা নিল 4 ছেলের কাছে বুঝে। সেই টাকা আঁচলে বেঁধে বুড়োর ছেলের ঘর করছে দুলারিন। যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আঁচলে বাঁধা টাকা নিয়ে দুলারিন অপেক্ষা করতে লাগলো। এ লোক সে লোকের মুখে সংবাদ দিয়েছে যে ভূকনকে ঘরে ফেরার জন্য। ভূকন ফিরলেই সে যাবে। লোকগুলো খবর দিয়েছে নিশ্চয়ই। এখন দুলারিন আর চট করে যেতে পারে না কোথাও। মাটিতে শিকড় বসিয়ে দিয়েছে সে। 3-4টি ছেলে মেয়ে তারা সবাই তার দেহকে এখন অধিকাংশ মনকে নিজের পরিবারের দৃঢ়বদ্ধ করে দিয়েছে। এখন বড়জোর মনের একটা উন্মুক্ত অংশ তার ছোটোবেলাকার গায়ের দিকে বাতাসে বাতাসে আগ্রহের পল্লব মেলে ডাকতে পারে। প্রথম শীতের মাটিতে রস কোনো কোনো গাছে যেমন শিউরে ওঠে, তেমনি কোনো অনুভব হয় তার শূন্যতা, যেন শীত অন্ধকার একটা প্রবাহের মতো মাটি থেকে উঠে তার হৃদয়ের মূলকে শিথিল করে দেয় কখনো কখনো। আর ভূকন, বলো দেখি, যে ব্যবধানে এসে গেছে তার জীবনে, সে কি মরিশাস দ্বীপের সাগরের চাইতে কম দূরস্থ? তার একটি পরিবারের দেহগুলোর ক্রমায়ত শৃঙ্খলের একটি বৃত্ত, যার দেহ তাকে কখনো ফিরিয়ে আনা যায়? পারত তাই ভুবন? যদি সে জানত তার চাইতে মরিশাসের দূরত্ব কল্পনাও ভালো। কিন্তু ভূকন এখন আর দুলারিনকে খুঁজে বেড়ায় না। তবু কি খোঁজে একটা? দেশে দেশে ঘুরে বেড়ায়। এটা যেন একটা নেশায় দাঁড়িয়েছে। মরিশাসের কথাও বলে না। 2-1 বছর পর পর শহর বদলে কাজ করে বেড়ায় সে। ভালো লাগে না অনেক দিন এক জায়গায় থাকতে। কিছুদিন সে বাংলাদেশের গ্রামের মাটি কাটার কাজ করে বেড়ালো পথের ধারে ধারে। সন্ধ্যার অন্ধকারে কুপি জেলে কড়াইয়ে ভাত চাপিয়ে সঙ্গীরা যখন দিন জমানোর গল্প করে, দেশের গল্প করে, কোনো দিন সেই চাটাই বিছিয়ে নীরব অন্ধকারে আকাশের দিকে চেয়ে শুয়ে থাকে। তারপর শুধু গল্পটাই থাকে।